প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান বিভাগ এর কম্পিউটার ও ইনফরমেশন টেকনোলজি কোর্সের আজকের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের শিরোনাম ব্যবসায় ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ ইনফরমেশন সিস্টেমটা আমরা ব্যবসায় কিভাবে ব্যবহার করতে পারি। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যতগুলো লেভেল অফ অ্যাক্টিভিটিস আছে, স্তর রয়েছে, সেই স্তরগুলোতে ইনফরমেশন সিস্টেম কিভাবে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হতে পারে, আমরা সেই সকল বিষয়গুলোই আজকে দেখার চেষ্টা করব এবং কোন বিষয়গুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখে নেই যে এই চ্যাপ্টার শেষে আমরা আসলে কি কি শিখতে পারবো। প্রথম বিষয়টাই হচ্ছে কেন আমরা ইনফরমেশন সিস্টেম ব্যবহার করব বা অধ্যয়ন করব। আমরা সবাই বিজনেসের স্টুডেন্ট। বিজনেসে কেন ইনফরমেশন সিস্টেম জরুরি সেটা অধ্যয়ন করতে আমরা চাই। এরপরে আসি যে ইনফরমেশন টেকনোলজি কেন প্রয়োজন, অর্থাৎ ব্যবসায় যত কর্মকাণ্ড হয় তার মধ্যে কেন আমরা ইনফরমেশন টেকনোলজিটা ইউজ করতে চাই। তারপরে আমরা দেখব ইনফরমেশন সিস্টেমের কিছু মৌলিক বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে আসবে ডেটা ও ইনফরমেশন ও ইনফরমেশন সিস্টেম, এই দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা। এরপরে আমরা দেখব ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ এবং সর্বশেষ যে আইটেম আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আছে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক ইনফরমেশন সিস্টেম অধ্যয়নের কারণ। শুরুতেই বিজনেস ইনফরমেশন সিস্টেমের উপরে একটা ভিডিও আমরা এখানে দেখতে চাই, তারপরে আমরা ভিডিওটি অ্যানালাইসিস করব। For a company to succeed, efficient communication is a need. In procurement, sales, or production, একটু ত্রুটি হচ্ছে, যান্ত্রিক ত্রুটি। আমরা আবার শুরু করতে চাই ভিডিওটা। For a company to succeed, efficient communication is a need. In procurement, sales, or production, information's a cross-divisional function. Someone has to analyze and decide to avoid mistakes and guide. A business information specialist is a conductor. He links things and data, a crucial factor. How to use customer data to optimize logistics now and later. We need software even greater. One needs to consult with experience and wisdom to design a perfect information system. Business information system. তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানলাম যে আমরা ব্যবসায় সাধারণত কি কি কাজগুলো করে থাকি। আমরা বিক্রয় করে থাকি, প্রকিউরমেন্ট মানে হচ্ছে ক্রয় করে থাকি, এবং উৎপাদন করে থাকি। এই সবগুলো কাজ এফিশিয়েন্টলি করার জন্য আমার বিজনেস ইনফরমেশন সিস্টেম জানা জরুরি। বিজনেস ইনফরমেশন সিস্টেম যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের যে ভুলগুলো আছে, যে কর্মের যে ভুলগুলো আমরা সাধারণত ম্যানুয়াল সিস্টেমে করে থাকি, সেই ভুলগুলো হতে পারে এবং সেইগুলোকে শুধরানোর জন্য আমার বিজনেস ইনফরমেশন সিস্টেমটা খুব জরুরি। এছাড়া আমার কাস্টমারের লোকেশন, লজিস্টিক, তার মানে হচ্ছে পরিবহনের যে সাপোর্টটা, সেইগুলোর কোথায় কোনটা এখন আছে সেই লোকেশনটা জানার জন্য বিজনেস ইনফরমেশন সিস্টেমটা আমরা
জানাটা খুব জরুরি। তারপরে সেটা যেহেতু বিজনেসের জন্য সেই কারণে আমরা এটাকে বলি বিজনেস ইনফরমেশন সিস্টেম। তাহলে এই ভিডিওর কাজগুলোই আমরা এখন ধীরে ধীরে দেখতে চাই। ইনফরমেশন সিস্টেম অধ্যয়নের কারণ, কেন আমরা ইনফরমেশন সিস্টেম অধ্যয়ন করতে বাধ্য? কারণ আজ যদি ব্যবসা করতে চাই আমরা সারা বিশ্বের সাথে বা বৈশ্বিক ব্যবসায় আমাদের জন্য ইনফরমেশন সিস্টেম খুব জরুরি। কোনো ক্রমে যদি আমি আমার কাস্টমারকে তার প্রত্যাশা অনুযায়ী কিংবা আমার কম্পিটিটর যারা রয়েছে মার্কেটে তাদের যে সেবা প্রদানে আমি পিছিয়ে থাকি, তাহলে আমার ব্যবসাটা ভবিষ্যতে এটা রান করা বা স্মুথলি রান করা এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। সেই কারণে ইনফরমেশন সিস্টেমটা জানা আমার জন্য জরুরি। কেন জরুরি? নাম্বার 1, সর্বোত্তম তথ্য প্রদান, কাস্টমারকে জানানো, তারপরে হচ্ছে সেটাকে বিতরণ করা, প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি, অর্থাৎ আমি যদি আমার কম্পিটিটর যারা আছেন তাদের চেয়ে যদি আমি এগিয়ে থাকি, তথ্য উপস্থাপনের জন্য সঠিক তথ্য যে কোন প্রোডাক্ট বা সার্ভিসের কি কি তথ্য বা কি কি ইনফরমেশন আমার জানা আছে সেগুলোকে উপস্থাপন করা, তারপর হচ্ছে আমার যে সিস্টেমটা ম্যানুয়াল আছে সেটাকে অটোমেট করা, আমার যে ইনভেন্টরি রয়েছে বা মজুদ মাল রয়েছে সেগুলোকে কন্ট্রোল করা, আমি আমার কাস্টমারকে যে সার্ভিস এখন দিচ্ছি তার চেয়ে আরো আপডেটেড সার্ভিস প্রদান করা বা ইমপ্রুভ করা, এবং বিজনেস প্রসেসে যতগুলো কাজ আছে সবগুলো কাজকে সংগঠিত করার জন্য মূলত আমাদের ইনফরমেশন সিস্টেম অধ্যয়ন খুব জরুরি। এরপরে আসে আমরা যে ব্যবসায় কেন দরকার। ইনফরমেশন সিস্টেম ব্যবসার কারণ হচ্ছে তিনটা কারণে আমরা ব্যবসায় ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে বাধ্য। নাম্বার 1, ব্যবসায়িক কার্যক্রমের সহায়তা। নাম্বার 2, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। নাম্বার 3, কৌশলগত প্রতিযোগিতামূলক সুবিধায় সহায়তা। অর্থাৎ আমার কম্পিটিটর যারা রয়েছে তাদের থেকে আমি যদি এগিয়ে থাকতে চাই তাহলে আমাকে ইনফরমেশন সিস্টেমটা বা ইনফরমেশন টেকনোলজি আমার জন্য খুব জরুরি। এই তিনটা ইস্যুই প্রদান করেছেন জেমস ওব্রায়ান এন্ড মার্কাস। এই দুজন খুব বিখ্যাত রাইটার যারা বিআইএস বা বিজনেস ইনফরমেশন সিস্টেমস এর উপরে তাদের একটা বই আছে, আমি এই বইগুলো থেকে এটার সহায়তা নিয়েছি। তারা এটাকে একটা পিরামিড আকারে এটাকে উপস্থাপন করেছেন। প্রথমটা বলেছেন আমরা যে কথাগুলো বললাম সেটাই ব্যবসায়িক কার্যক্রম, দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল। মিড লেভেলে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এবং টপ লেভেলে আছে কৌশলগত প্রতিযোগিতামূলক সুবিধায় সহায়তা। অর্থাৎ আমরা স্ট্র্যাটেজিক যেই কৌশলগুলো নিব সেইটার জন্য আমার ইনফরমেশন টেকনোলজি খুব জরুরি। সহজভাবে যদি আমরা ধরি যে আমরা আগে ব্যবসায়ের জন্য যেই কাজগুলো অনুসরণ করতাম, যে আমার যিনি সাপ্লায়ার আছেন তার কাছে আমরা গিয়ে খবর নিতাম যে এই পণ্যটি রয়েছে কিনা, আর এখন আমরা কিসের সাহায্যে এই খবরটি নেই, সেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। দিস ইজ দ্য টাস্ক অফ টেকনোলজি। তোমরা যদি খেয়াল করে থাকো যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশের লোকাল যে টেলিকম কোম্পানি আছে তারা কিন্তু এই ধরনের অ্যাড গুলো দিয়ে থাকে যে তাদের এই মোবাইল সার্ভিস ইউজের কারণে এক জায়গার পণ্য তারা গঞ্জে বা শহরে গিয়ে বিক্রি করতে পারে, কারণ শহরে এটার দাম বেশি। সেই খবরটা নিয়ে তারা কি করে তার পণ্যটা বা সেবাটা কোথায় নিয়ে যায়? শহরে নিয়ে যায়। অর্থাৎ তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্য সে এই টেকনোলজি সহায়তা নিয়ে থাকে। এছাড়াও আমরা যেই র ম্যাটেরিয়াল ইউজ করতে চাই, সারা বিশ্বের কোন জায়গাতে কয় টাকা দামে কেনা যাবে, কোন কোন কোয়ালিটি এই র ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে বা কোথায় গেলে এটা পাওয়া যাবে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারপর হচ্ছে ইমেইল আইডি অথবা কন্ট্যাক্ট নাম্বার, সবগুলো এখন আমরা এই টেকনোলজির মাধ্যমে পেয়ে থাকি। সবগুলো কাজেই আমাদের সহায়তা করে কে? টেকনোলজি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টেকনোলজির কিছু মৌলিক ধারণা আমরা নিতে চাই যে টেকনোলজিতে কি কি এলিমেন্ট থাকে। প্রথমে আমরা বললাম যে আমার এটার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে আমার
প্রথমেই থাকবে হচ্ছে আমার ডেটা। ইনফরমেশন সিস্টেমের মধ্যে প্রথমে হচ্ছে আমার ডেটা। ডেটা কাকে বলে? আমরা সাধারণত বলি ডেটা মিনস র ফ্যাক্টস। তোমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সেও এটা পড়েছো যে একেবারে অস্পর্শিত, অর্থাৎ এখনো স্পর্শ হয় নাই বা ব্যবহার হয় নাই, সেগুলোকে আমরা বলি ডেটা। অন্যভাবে তথ্যের ক্ষুদ্রতম অংশকে আমরা বলি ডেটা। এখন আমরা আসি ডেটা তাহলে কয় ধরনের? ডেটা হতে পারে দুই ধরনের। একটা হতে পারে নাম্বার, যেটাকে আমরা বলি নিউমেরিক বা সাংখ্যিক ডাটা। আর একটা হতে পারে চিহ্ন বা বর্ণ বা কোনো লেখা যদি হয় তাকে আমরা বলি অনিউমেরিক বা নম্বরহীন বা নম্বর ছাড়া যেগুলো থাকে। তাহলে ডেটা আমরা জানলাম, ডেটা হচ্ছে অসংঘবদ্ধ তথ্য, যাকে আমরা বলি তথ্যের ক্ষুদ্রতম অংশ। এর প্রকারভেদ জানলাম, একটা হচ্ছে সাংখ্যিক ডেটা বা সাংখ্যিক উপাত্ত, আর একটা হচ্ছে অসাংখ্যিক উপাত্ত। এখন আমরা দেখি যে ডেটার পরের ধাপটাই হচ্ছে আমার ইনফরমেশন। ইনফরমেশন বা তথ্য। ডেটাকে যদি আমরা প্রসেস করি, যে ফলাফলটা পাওয়া যায় তাকে আমরা বলি ইনফরমেশন। সংজ্ঞাটা একটু দেখি। সুবিন্যস্তভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য ও ব্যবহারযোগ্য, তাকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। এখন আমরা আসি যে এই তথ্যটা কিভাবে আসে। ডেটাকে আমরা বিশ্লেষণ করি, অ্যারেঞ্জ করি বা সাজাই, এটাকে ক্লাসিফাই করি, শ্রেণীবদ্ধ করি, তারপর হচ্ছে লজিক্যালি এটাকে আমরা জাস্টিফাই করি। তাহলে এই সমস্ত কাজগুলো করার পরে আমরা সাধারণত ইনফরমেশন পেয়ে যাই। ইনফরমেশনেরও এরকম টাইপস আছে, নিউমানুক বা যথাযথ তথ্য, অনানুষ্ঠানিক তথ্য। অর্থাৎ যে সকল তথ্যগুলো নির্দিষ্ট মান থাকবে, সুগঠিত এবং নির্দিষ্ট কাজ সম্পর্কিত, প্রযুক্তি নির্ভর, সেগুলোকে আমরা বলি নিউমানুক বা যথাযথ তথ্য। অনানুষ্ঠানিক তথ্য কি? যে সকল তথ্য ব্যক্তিগত পর্যায়ের বা ব্যক্তি সম্পর্কিত অথবা ব্যক্তির স্বভাব বা আচরণের উপর যেগুলোকে আমরা পেয়ে থাকি, তাকে আমরা বলি অনানুষ্ঠানিক ইনফরমেশন বা তথ্য। অর্থাৎ যদি আমার অফিসিয়াল কাজে ব্যবহার করি তখন সেগুলোকে অফিসিয়ালি যদি ফর্মাল চ্যানেলের মাধ্যমে যদি আসে তখন তাকে আমরা বলি নিয়মানুগ। আর যদি ব্যক্তিক পর্যায় থেকে আসে তখন তাকে আমরা বলি অনানুষ্ঠানিক ইনফরমেশন বা তথ্য। তাহলে ইনফরমেশনও আমরা জানলাম, আমরা ডেটা জানলাম। এরপরে আমরা দেখি আরো কিছু টাইপস আমার আছে ইনফরমেশনের বিষয়বস্তু অনুসারে। একটু আগে যেটা আমরা দেখলাম সেটা তাহলে কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে প্রকৃতি। এখন আমরা দেখব বিষয়বস্তু। ঘটনা ভিত্তিক হতে পারে, বিশ্লেষণমূলক হতে পারে, অবজেক্টিভ তথ্য হতে পারে, বিষয় ভিত্তিক তথ্য হতে পারে। এখন এই সবগুলো তথ্যই আমার প্রয়োজন, বাট তথ্যগুলো কিভাবে আসে? কোনো ঘটনার থেকে, যদি যেমন নিউজ পেপারের যেই খবরগুলো আমরা দেখি, সংবাদপত্রে যেই সংবাদগুলো দেখি, সেগুলো সাধারণত ঘটনা ভিত্তিক হয়ে থাকে। বিশ্লেষণমূলক হচ্ছে অ্যানালিস্ট তারা কোনো তথ্যকে বিশ্লেষণ করে তারপর আমাদের সামনে উপস্থাপন করে। অবজেক্টিভ মানে হচ্ছে আমার বিষয় ভিত্তিক বা উদ্দেশ্য ভিত্তিক। অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক, আর বিষয় ভিত্তিক এর পরেই আছে যে বিষয় ভিত্তিক তথ্য যে কোনো সায়েন্স হতে পারে, বিজনেস হতে পারে, শিল্পকলার বিষয়ের হতে পারে, অথবা নৃতাত্ত্বিক হতে পারে। এগুলোকে আমরা বলি বিষয়ভিত্তিক তথ্য। ব্যবস্থাপনার ভিত্তিতে যদি আমরা তথ্যকে ভাগ করি তাহলে আমরা দেখব যে আমার কৌশলগত তথ্য আছে, ব্যবস্থাপনা তথ্য আছে এবং কার্যনির্বাহ। তাহলে কৌশলগত তথ্য কি? কৌশলগত তথ্য হচ্ছে টপ লেভেল ম্যানেজাররা যেই তথ্যের উপর ভিত্তি করে ব্যবসায়িক সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। অর্থাৎ কম্পিটিটর, এনভায়রনমেন্ট, ইকোনমিক সিচুয়েশন, কান্ট্রির
পলিটিক্স, কান্ট্রি লজ, কান্ট্রি রুলস, কান্ট্রি ট্র্যাডিশনস সবগুলোর উপর ভিত্তি করে ম্যানেজাররা বা টপ লেভেল ম্যানেজাররা যেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, ওই ধরনের র মেটেরিয়ালকে আমরা এখানে বলি কি বলি কৌশলগত তথ্য। অর্থাৎ টপ লেভেল ম্যানেজাররা যে তথ্যগুলো ব্যবহার করেন। তারপর আসি মিড লেভেলে যেটা থাকবে, তারাও কিছু তথ্য ব্যবহার করবেন। সেই তথ্যগুলো কোথা থেকে নেবেন? তারা নেবেন হচ্ছে লোয়ার লেভেল থেকে, যেটাকে আমরা বলি কার্যনির্বাহ বা অপারেশনাল লেভেল। তাহলে এই সকল তথ্যগুলোই আমরা সাধারণত ইউজ করি বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ফ্যাক্টরে বা বিভিন্ন প্রয়োজনে। এরপরে আমরা দেখতে চাই যে আমার ইনফরমেশন সিস্টেমটা কি। আমরা তাহলে কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে ডেটা কাকে বলে বা উপাত্ত কাকে বলে সেটা জানলাম। তারপরে আমরা জানলাম হচ্ছে ডেটার টাইপস, সেটা জানলাম। তারপরে আমরা জানলাম হচ্ছে ইনফরমেশনের শ্রেণী বিভাগগুলো জানলাম, যে প্রকৃতি জানলাম, তারপর হচ্ছে ব্যবস্থাপনার উপর ভিত্তি করে জানলাম, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক কারণে জানলাম। এরপর আমরা দেখি যে ইনফরমেশন সিস্টেমটা কি। প্রিয় শিক্ষার্থীরা, সিস্টেম কাকে বলে? সিস্টেম মিনস অ্যান অর্গানাইজড স্ট্রাকচার। অর্থাৎ অর্গানাইজড মানে হচ্ছে সুগঠিত, স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো। যখন যখন আমরা কোনো কাজ অর্গানাইজড ওয়েতে করি, তখন তাকে আমরা বলি একটা সিস্টেম অনুযায়ী হয়েছে। ইনফরমেশন সিস্টেমও এরকম, যে তথ্যটা যখন প্রবাহিত হবে ইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, অর্থাৎ উপরের দিকে যাক কিংবা নিচের দিকে আসুক, সেটা যদি প্রপার চ্যানেল হয়ে আসে, বিশুদ্ধ থাকে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি এটা প্রবাহিত হয় বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রবাহিত হয়, তখন তাকে আমরা বলি ইনফরমেশন সিস্টেম। তাহলে এখানে বলা আছে মানুষ ও যন্ত্রের সমন্বয়ে গঠিত ব্যবস্থা, যা ডেটা প্রক্রিয়াকরণ করে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তোলা হয়। কম্পিউটার ব্যবহারের ফলে ডেটা প্রসেসিং অনেক সোজা, অনেক সহজ, ত্রুটিমুক্ত এবং খুব দ্রুত আমরা পেয়ে যাই, এবং বিভিন্ন ব্যবহারকারী বা প্রতিষ্ঠান এই তথ্যগুলো খুব সহজেই এখন পেয়ে যাচ্ছে। ইনফরমেশন সিস্টেমের কার্যাবলীগুলো কি কি? আমরা বললাম যে ইনফরমেশনের যদি স্ট্রাকচার অনুযায়ী করা হয় তখন তাকে আমরা বলি ইনফরমেশন সিস্টেম। তাহলে এর কাজগুলো কি কি? নাম্বার 1, তথ্য সংগ্রহ করা। নাম্বার 2, তথ্য প্রক্রিয়াকরণ করা। নাম্বার 3, এটাকে প্রিজার্ভ করা বা তথ্য সংরক্ষণ করা। নাম্বার 4, তথ্য আদান প্রদান করা। এই চারটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের কাজ। এখন আমরা দেখতে চাই যে ইনফরমেশন সিস্টেমস এর টাইপস গুলো কি কি আছে। ইনফরমেশন সিস্টেমের টাইপস, এটা আমরা আমাদের কর্ম অনুযায়ী বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আমরা এটাকে ভাগ করলাম। প্রথমে আমরা দেখতে চাই, প্রথম ভাগটা হচ্ছে অপারেশন সাপোর্ট সিস্টেম। অপারেশন সাপোর্ট মানে হচ্ছে কাজ করার জন্য যে সমর্থন বা যে সাহায্য লাগবে সেটার জন্য যে ইনফরমেশন সিস্টেমটা হয়ে থাকে। সেটার প্রথম টাইপসটা হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং, অর্থাৎ আমরা ক্রয়, বিক্রয়, দেনা শোধ অথবা পাওনা প্রাপ্ত বা কেউ যদি পরিশোধ করে সেগুলো আমরা নিয়ে নেই। এরপরে হচ্ছে নলেজ ওয়ার্ক। নলেজ ওয়ার্ক মানে হচ্ছে আমার জ্ঞান ভিত্তিক বা আমার সেন্স অনুযায়ী আমরা যে কাজটা করে থাকি তাকে আমরা বলি নলেজ ওয়ার্ক। নাম্বার 3, অফিস অটোমেশন। অফিস অটোমেশন মানে হচ্ছে প্রতিষ্ঠানের সমস্ত কাজগুলোই আমি অটোমেটেড হয়ে যাবে। অর্থাৎ আমি একটা মেইল চিঠি যদি কারো কাছে পাঠাইতে চাই, সেটা কোনো মানুষ বা বাহক মারফত হবে না, ইলেকট্রিক্যালি পাঠাবো। আমি যদি কোনো মেইল চাই সেটাও আমি ইলেকট্রিক্যালি পাবো। তারপর হচ্ছে অফিসের অন্যান্য কার্যাবলী যদি আমরা এই ইলেকট্রনিক উপায়ে করে থাকি তখন তাকে আমরা বলি অফিস অটোমেশন। ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেমের মধ্যে পাবো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যে ম্যানেজারদের
সকল তথ্য শেয়ারিং, ইনফরমেশন, কলিং, রিকোয়ারিং, তারপর হচ্ছে আমার কোয়ারি যদি কোনো থাকে তাহলে সেগুলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা আদান প্রদান করতে পারবো। তারপর হচ্ছে ডিসিশন নেওয়ার জন্য যে তথ্যগুলো দরকার সেগুলো আমাকে দিবে ইনফরমেশন সিস্টেম, এবং এক্সিকিউটিভ হচ্ছে সর্বশেষ যিনি থাকবেন তাদেরকেও আমরা এটা একটা ফলাফল আকারে যেই তথ্যটা দিয়ে থাকি বা দিতে পারি তাকে আমরা বলি এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। শিক্ষার্থীরা, ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেমের ডিটেইলটা আমরা একটু দেখি। এটা কি? এটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক সিস্টেম যা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিনের লেনদেন থেকে প্রাপ্ত ডাটা আমরা প্রথমে রেকর্ড করি এবং এটাকে প্রক্রিয়াকরণ করি। এছাড়াও অন্যান্য সিস্টেম হতে পারে, সেটা হচ্ছে তথ্য ব্যবস্থা, ব্যবস্থাপকীয় তথ্য ব্যবস্থা হতে পারে, ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেমের জন্য তথ্য সরবরাহ। অর্থাৎ ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম তাহলে আমাদের ইনফরমেশন সিস্টেমের অরিজিন অর মাদার, এখান থেকে আমার ইনফরমেশন সিস্টেমের ফ্লোটা শুরু হয়। এরপরে আমরা দেখি নলেজ ওয়ার্ক। নলেজ ওয়ার্কের মধ্যে আমাদের কি কি আছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নলেজ ও ডেটা কর্মীদের সাহায্য করতে এই সিস্টেমগুলো কাজ করে। জ্ঞান স্তরের সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে, বা নলেজ ওয়ার্ক সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন নলেজ বা জ্ঞানকে বর্তমান ব্যবসায়ের সাথে যোগ করতে পারে। তার যেই তথ্যগুলো জানা আছে, যে তার কম্পিটিটর যারা আছে তারা যে টেকনোলজিটা ইউজ করছে সেটা সে জেনে গেছে, বা সেগুলোকে আহরণ করা, সেগুলোর খবর রাখা, এবং আমার সবশেষ রিপোর্টিং, এইটার জন্য আমার নলেজ ওয়ার্ক সিস্টেমটা কাজ করে থাকে। এরপরে আমরা দেখি অফিস অটোমেশন সিস্টেম। আমরা একটু আগে জেনে গেছি অফিস অটোমেশন সিস্টেম কি। এখন আমরা একটু ডিটেল দেখি। সিস্টেমে সহযোগিতা ও যোগাযোগ সুবিধা প্রদান করে, যেটা কর্মীদের তথ্য তৈরি প্রক্রিয়াকে ত্বরান্বিত ও বৃদ্ধি করা এই সিস্টেমের মূল উদ্দেশ্য। অর্থাৎ ডেটা নিয়ে যে সকল কর্মীরা কাজ করবে তাদেরকে তথ্য দেয়া, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের অফিস সিস্টেমের মধ্যে সহযোগিতা করা, এটাই হচ্ছে অফিস অটোমেশন সিস্টেমের মূল উদ্দেশ্য। বিভিন্ন প্রকার ডকুমেন্ট তৈরি, ওয়ার্ড প্রসেসিং, ডেস্কটপ পাবলিশিং আমরা একটু আগে জানলাম, অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা জানলাম যে ডেস্কটপ পাবলিশিং অর্থাৎ কোনো পোস্টার তৈরি করা, কার্ড তৈরি করা, ডকুমেন্ট ইমেজিং, কোনো ডকুমেন্ট যদি থাকে তার ছবি তৈরি করা, ডিজিটাল ফিলিং অর্থাৎ ইলেকট্রনিক উপায়ে বা ডিজিট ইউজ করে আমরা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো ফিলিং বা পূর্ণ করা, অটোমেটিক পূর্ণ করা ইত্যাদি কাজে আমরা সাধারণত অফিস অটোমেশন সিস্টেমটাকে ব্যবহার করি। এরপরে আমরা দেখতে চাই যে ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম কিভাবে কাজ করে। ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম কাকে সমর্থন দেয় বা কাকে সহযোগিতা করে? ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম সহযোগিতা করে ব্যবস্থাপনার মিড লেভেল ম্যানেজারদের। এবং প্রক্রিয়াকরণ কি? প্রক্রিয়াকরণ সেটা হচ্ছে বিভিন্ন তথ্য প্রক্রিয়াকরণ। এই ধরনের সিস্টেম একটি প্রতিষ্ঠানের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সহযোগিতা করে থাকে বা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। এরপরে আমরা দেখি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের কি কি কাজ। ম্যানেজমেন্টের ডেফিনিশনটা আমরা সবাই জানি যে ম্যানেজমেন্ট হচ্ছে, ম্যানেজমেন্ট ইজ নাথিং বাট প্ল্যানিং, অর্গানাইজিং, এমপ্লয়মেন্ট, ইনস্ট্রাকশন, মোটিভেশন, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ এই সকল কার্যের সমন্বিত রূপকে আমরা বলি ম্যানেজমেন্ট। তাহলে এই সবগুলো কাজকে সহায়তা করে কে? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। নিচের বা অপারেশন লেভেলের যে তথ্য এবং জ্ঞান স্তরের যে তথ্য, এই দুইটি কাজ হচ্ছে পরিচালনা করবে কে? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই কাজগুলোকে দক্ষভাবে পরিচালনা করার জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখি ডিসিশন সাপোর্ট সিস্টেম। অর্থাৎ আমরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি বা নিতে চাই তাহলে এর জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহকারী থাকবে সেটা হচ্ছে এর পিছনের যারা আমরা ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম হতে পারে, তারপর হলো আমার ওয়ার্কার লেভেলের বা অপারেশন লেভেলের যে তথ্যগুলো সেগুলোকে
অ্যারেঞ্জ করে বা সমন্বয় করে বা বিশ্লেষণ করে এখন আমরা সিদ্ধান্ত নিব। তাৎক্ষণিক বা অহরহ পরিবর্তনশীল কোনো ঘটনা বা এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে এই সিস্টেমকে ব্যবহার করা হয়। এই সিস্টেমের ব্যবস্থাপকদের স্বতন্ত্র, সর্বদা পরিবর্তনশীল, জটিল সব সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ নিচের লেভেলের সকল তথ্য নিয়ে সে বিশ্লেষণ করে তারপরে সেই সিদ্ধান্ত নিয়ে থাকে। সরি। এরপরে আমরা আসি যে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এক্সিকিউটিভরা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে সবচেয়ে টপে থাকবেন, প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরের, অর্থাৎ কৌশল স্তরের ব্যবস্থাপকগণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম ব্যবহার করে। এই সিস্টেমগুলোকে সকল সমস্যার জন্য সমাধান তৈরি করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, এবং খুব কঠিন কঠিন সিদ্ধান্ত এই লেভেলে এসে গৃহীত হয়, যেগুলো তার মিড লেভেল ম্যানেজার, নলেজ ওয়ার্ক লেভেল এবং অপারেশন লেভেলে কার্যকর হয়। এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম মূলত বিভিন্ন তথ্যগুলোকে সাধারণভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করে, অর্থাৎ তার নিচের থেকে যে তথ্যগুলো আসবে সেগুলোকে সে বিশ্লেষণ এবং মূল্যায়ন করে, এবং সেইগুলোর উপর ভিত্তি করে সে একটি সমাধানে উপনীত হয় এবং একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকে। প্রতিষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন এমআইএস অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ডিএসএস বা ডিসিশন সাপোর্ট সিস্টেমের সার সংক্ষেপ তৈরি করার কাজ হচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের। তাহলে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম হচ্ছে টপ লেভেলের সিদ্ধান্তগুলো নিয়ে থাকবে, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল, ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম হচ্ছে মিড লেভেল, অপারেশন হচ্ছে একেবারে লোয়ার লেভেল, এবং অপারেশন লেভেল এবং ম্যানেজমেন্ট লেভেলের মধ্যে একটা লিঙ্ক বা ব্রিজ স্থাপন করে কে নলেজ ওয়ার্ক সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরপরে আমরা এখন দেখতে চাই যে আমরা যেই বিভিন্ন লেভেলে ইনফরমেশন সিস্টেম ব্যবহার করি তার কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলো আমরা তো জেনেই গেলাম যে কাজগুলো খুব ত্বরান্বিত হয়, তারপর হচ্ছে আপডেটেড ডাটা পাওয়া যায়, প্রতিযোগীদের সম্পর্কে তথ্য পাওয়া যায়, তারপর হচ্ছে নিজেদের কাজগুলো অটোমেশন যদি হয় তাহলে খুব সহজে এটা সম্পাদন করা যায়। তো এই কাজগুলোকে একটু অর্গানাইজড ওয়েতে দেখি কিভাবে লেখা আছে। বিভিন্ন কর্মকাণ্ড, হিসাব নিকেশ খুব দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব। জটিল বিষয় যদি থাকে, নতুন পণ্য উৎপাদন বা পণ্যের আকৃতি চেঞ্জ, পণ্যের টেস্ট চেঞ্জ, প্রতিযোগীর চেয়ে ভালো পণ্য উপস্থাপন বা ভালো পণ্য উৎপাদন, এগুলোর জন্য ইনফরমেশন সিস্টেমটা আমাদেরকে সহায়তা করে থাকে। প্রতিষ্ঠানের জটিল সিদ্ধান্ত গ্রহণ, এগুলো আমাদের সহযোগিতা করে কে? এগুলো সহযোগিতা করে ইনফরমেশন সিস্টেম। বিভিন্ন পক্ষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ, অর্থাৎ আমরা সবসময় নিজেদেরকে মিড লেভেলে যদি ধরে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য আমরা ইনফরমেশন সিস্টেম ইউজ করতে পারি। ফরওয়ার্ড কোনটা? ফরওয়ার্ড হচ্ছে আমরা যাদেরকে মাল সাপ্লাই দিব তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। আমাদের যারা সরবরাহকারী থাকবে, যে অর্থাৎ আমরা যদি উৎপাদনকারী হই তাহলে আমাদেরকে যারা র মেটেরিয়াল দিচ্ছে তাদের সম্পর্কে বা তাদের বিষয়ে বা তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করি। ইনফরমেশন সিস্টেম আরো ব্যবহৃত হয় মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ আমাদের কর্মচারীকে বা কর্মকর্তাদেরকে বৈশ্বিক এনভায়রনমেন্টের সাথে আপডেটেড রাখার জন্য বা বৈশ্বিক যে জিনিসগুলো আছে তাদেরকে সেসব বিষয়ে কনসার্ন বা তাদের ইনফর্ম করার জন্য আমরা ইনফরমেশন সিস্টেম ইউজ করতে পারি। এরপরে আমরা আমাদের পণ্য এখন আর লোকাল মার্কেটে আমরা বিক্রি করে সীমাবদ্ধ নই, আমরা সারা বিশ্বে আমাদের পণ্য বা সেবাকে ছড়িয়ে দিতে চাই। অর্থাৎ সারা বিশ্বে আমরা আমাদের পণ্যের জন্য অ্যাডভার্টাইজ করতে চাই, বিজ্ঞাপন দিতে চাই, সেটাকে আমরা বলি বিক্রয় করতে চাই, তাকে আমরা বলি ই কমার্স, পণ্যের বাজার সৃষ্টি করা। যেমন এখন তোমরা দেখবা ই কমার্সের একেবারে সবচেয়ে অনেকগুলো প্ল্যাটফর্ম, বিখ্যাত বিখ্যাত প্ল্যাটফর্ম আমরা দেখতে পাই। সেগুলো কি? এক নম্বরে হচ্ছে আলিবাবা, চায়না বেসড, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন জ্যাকমা। এরপরে হচ্ছে আমাদের আরো রয়েছে ই কমার্সের অ্যামাজন, যিনি ওয়ার্ল্ডের এখন নাম্বার 1 রিচ পারসন, যাকে বলা হয় রিচেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বেজোস। হ্যাঁ, এরকম আছে। ই কমার্সের মাধ্যমে সারা বিশ্বব্যাপী তারা পণ্য সরবরাহ করে থাকে। এবং আরেকটা হতে পারে যে ইনফরমেশন সিস্টেমের ফলে যারা এই ধরনের অটোমেশন সিস্টেম নিয়ে কাজ করবে, প্রোগ্রামার,
ডেভেলপার তাদেরও কর্মক্ষেত্রে সুবিধা বা সুযোগ সৃষ্টি হয়। অসুবিধাও আছে আমাদের। কি কি অসুবিধা আছে সেগুলো একটু দেখে নেই। ইনফরমেশন সিস্টেম যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে ম্যানুয়ালি কাজ করলে আমাদের টাকাটা বা অর্থটা কম খরচ হয়, বাট ইনফরমেশন সিস্টেমের কিছু সিস্টেম ব্যয় আছে, সেগুলো কিছু যন্ত্রপাতি আছে সেগুলো ক্রয় করতে আমাদের ব্যয় হয়ে থাকে। এর পরের অসুবিধাটা হচ্ছে সংগঠন এবং ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। আমরা জানি এটা, আমরা সামনের চ্যাপ্টারে দেখবো যে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো হ্যাকড হয়ে যেতে পারে, বা যারা দুষ্কৃতিকারী তারা আমাদের তথ্যগুলো আমাদের অজান্তেই সেগুলো নিয়ে যেতে পারে বিভিন্ন টেকনোলজি বা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে। এরপরে হচ্ছে ব্যবহারকারী কর্তৃক সহজভাবে গৃহীত নাও হতে পারে, অর্থাৎ যিনি ব্যবহার করবেন তিনি যদি আপডেটেড না থাকেন তাহলে তার জন্য এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায়। প্রতিষ্ঠানের কর্মচারীগণের প্রশিক্ষণ ব্যয় বাড়তে পারে, অর্থাৎ আমাদের প্রযুক্তি কিনতে যেমন ব্যয় হবে, আবার কর্মচারীদেরকে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করতে হয়, সেই ট্রেনিং এরও ব্যয় আছে। নাম্বার 5, যারা একটু ওল্ড এজ থাকেন বা যারা একটু বয়স্ক থাকেন বা চাকরির শেষ সময় চলে আসছেন, তারা মনে করে যে এই টেকনোলজি আসলে তারা তাদের কর্মটা হারিয়ে ফেলবে, কারণ তারা ম্যানুয়াল কাজের বাইরে অটোমেটেড কাজ করতে অভ্যস্ত নয়। তাহলে আমরা সুবিধা এবং অসুবিধা সবগুলো দেখে ফেললাম। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু রিকল করতে চাই যে আমরা কি কি এই চ্যাপ্টারে দেখলাম। আমি একটু খুব অল্প সময়ের মধ্যে এগুলো একটু দেখতে চাই যে আমরা আসলে কি কি জিনিস আলোচনা করলাম। প্রথমে আমরা কি কি দেখলাম, যে ইনফরমেশন সিস্টেম আমরা কেন ব্যবহার করব সেটার একটা কারণ আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে আমার কিছু টেক্সট আছে যে ইনফরমেশন সিস্টেম আমরা কেন অধ্যয়ন করব, এই কারণগুলোই হচ্ছে মূলত আমার প্রধান উদ্দেশ্য। ইনফরমেশন সিস্টেম ব্যবহার আমরা করব কেন, আমাদের সেবা সবচেয়ে ভালো সেবা দিতে পারবো, আমাদের প্রতিযোগীদের খবর, আমাদের স্টকের খবর, আমাদের সার্ভিস, তারপর আমার ব্যবসাটাকে সংগঠিত করার জন্য আমরা ইনফরমেশন সিস্টেম অধ্যয়ন করব। এটার একটা রেফারেন্সও দেয়া আছে। এরপর হচ্ছে মৌলিক কিছু জিনিস আমরা দেখলাম, যে ডেটা কাকে বলে, ডেটার টাইপস দেখলাম, ইনফরমেশন বা তথ্য আমরা দেখলাম, তার টাইপস দেখলাম, বিভিন্ন বেসড টাইপস আমরা দেখলাম, তারপর হচ্ছে ইনফরমেশন সিস্টেম কাকে বলে সেটা দেখলাম, এর কাজ দেখলাম, তারপরে দেখলাম ইনফরমেশন সিস্টেমস এর প্রকারভেদ এবং সেটা কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে এর সুবিধা এবং অসুবিধা। শিক্ষার্থীরা আমার মনে হয় যে আমরা ইনফরমেশন সিস্টেমের বেসিক বা মৌলিক অনেকগুলো জিনিস জেনে গেলাম। আমি আশা করব যে তোমরা আমার এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং এখান থেকে মৌলিক বিষয়গুলো আত্মস্থ করতে পারবে। আর এর সাথে রেফারেন্স বই হিসেবে আমি গত ক্লাসেও যেই বইগুলোর নাম বলেছি সেই বইগুলো তোমরা দেখবা, যে রেফারেন্স এবং টেক্সট বইগুলো, সেগুলোর নাম আমি আবার এখানে উল্লেখ করলাম, যে আমার মোস্তফা জব্বার ওনার বইটি রয়েছে, তারপর হচ্ছে জনাব মাহবুবুর রহমান, এবং সর্বশেষে নাইমুল হক ও প্রকৌশলী দুলাল মাহমুদ। এর বাইরেও আমি অনলাইন কিছু প্ল্যাটফর্মের সাহায্য নিয়েছি, সেগুলোর মধ্যে হচ্ছে উইকিপিডিয়া, তারপর হচ্ছে আমার এনসাইক্লোপিডিয়া, এরপর হচ্ছে আরো কিছু ইমেজও, কিছু ভিডিওটা যেখান থেকে লিঙ্কটা নিয়েছি, এরকম কিছু ইউটিউবে কিছু লিঙ্কও পাওয়া যাবে। অনেক অসংখ্য তথ্য উপাত্ত আমাদের অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে। আমি আশা করব যে তোমরা এগুলো দেখে নিজেরা আত্মস্থ করবে। আমি তোমাদের ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। আমার মনে হয় যে তোমরা সবাই এর মৌলিক ধারণাগুলো বুঝতে পেরেছো, যে ইনফরমেশন সিস্টেম আমাদের কেন লাগবে এবং কেন আমরা এটাকে ব্যবহার করব। আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের থেকে আজকের ক্লাসে এখানে বিদায় নিচ্ছি। সবাই
নিরাপদে থাকবা। আমরা যেই প্ল্যাটফর্মে আছি এই প্ল্যাটফর্মে থেকে আমরা এখন একটু বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। আশা করি ভবিষ্যতেও আমরা আমাদের সুদিন ফিরে আসবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবো, নিরাপদে থাকবো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।